চ্যাটার্জিকে দেখেছি দিল্লিতে সমরেশ বসুর সঙ্গে একটা সাহিত্য সভায় গেছি। তো সেখানে সমরেশ বসু আমার সঙ্গে একটু আড্ডা দেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলেন। পরের দিন আমাদের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমি হঠাৎ বলে ফেললাম যে কালকে আমার মেয়ের জন্মদিন, 25শে ডিসেম্বর, আপনি যদি একটু ওকে আশীর্বাদ করলেন খুব ভালো হয়। বন্ধুরা, আমি বনানী। আমি আজকে চলে এসেছি এমন একজন মানুষের কাছে যিনি একাধারে একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক, তার সাথে একজন সঞ্চালক এবং একজন লেখকও বটে, ডক্টর সমরেন্দ্রনাথ ঘোষ। চলুন তার মুখ থেকে আমরা শুনে নিই কিছু অজানা কথা, তার জীবনের অনেক অজানা গল্প। নমস্কার। আজ আপনাকে অনেকগুলো প্রশ্ন করব, আপনার জীবনের অনেক অজানা কথা শুনবো। অবশ্যই করবেন, আপনি আমার সাধ্যমতো আমি উত্তর দিতে চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আপনি এসেছেন এর জন্যে আমার খুব ভালো লাগছে, কারণ আমি সাধারণত বাইরে গিয়ে কোনো ইন্টারভিউ দিই না। যা কিছু ইন্টারভিউ হয় সব আমার এই বাড়িতেই হয়। আর বয়সও হয়েছে, সময় নষ্ট করি না, কারণ কি আমাদের এখন প্রচারের সময়টা প্রায় কেটেই গেছে। প্রচার এখন আর খুব বিশেষ প্রয়োজন হয় না। আবার আপনার মতো মানুষ যখন আসেন তখন মনে হয় যে এই ইন্টারভিউটা দেওয়া উচিত, কারণ সে তো আমাকে দেখিয়ে হয়তো আরো ওপরে উঠতে পারে। একদম একদম, আপনার মতো মানুষরাই আমাদের মতো মানুষদের অনুপ্রেরণা। না, আমি এখনো খুব অনুভব করি যে আমি নিজে উঠে গেছি বলে যে আরেকজন উঠবে না, এই ব্যাপারটা নয়। আমাকে দিয়ে যদি কারোর কোনো উপকার হয় সেই কাজটাই আমি সবসময় করি, কারণ এর আগে কর্মজীবনে তো খুবই ব্যস্ত ছিলাম, তার মধ্যেও অনেক সময় অনেককে ইন্টারভিউ দিয়েছি, আজকেও দিতে রাজি আছি। 100 বার আপনার মতো মানুষদের আশীর্বাদ আছে বলেই আমরা এগিয়ে যেতে পারছি। আশীর্বাদ থাকবেই, হ্যাঁ, কারণ আপনি খুব একটা ভালো কাজেই এখানে এসেছেন এবং আপনি তো আমার জন্যেই করছেন, কারণ এই ছবি, এই ভিডিও বহুজন দেখবে, তারা হয়তো আমাকে চেনেই না, আমি কি করেছি কাজ এদেশে বিদেশে, সেটা তাদের কারোরই জানা নেই। আবার অনেক সময় এরকমও হয়েছে যে কথা বলতে বলতে আপনার সঙ্গেও আমার অনেক কিছু আদান প্রদানে আমি অনেক নতুন কিছু জানতে পারবো। আমার তরফ থেকে আমার সবার আগে যেটা জানতে ইচ্ছে করছে, আপনি অধ্যাপনা করতে করতে হঠাৎ সঞ্চালনায় কেন এলেন? সঞ্চালনায় হঠাৎ আসিনি, ছোটবেলা থেকেই সঞ্চালনা করি, কিন্তু তখন বই পড়ে বা কোনো কিছু নিয়মিত অনুশীলন করে সঞ্চালনা করা হয়নি। পড়ায় হয়তো সঞ্চালক আসেননি, তখন আমাকে দিয়েই করিয়েছেন কর্মকর্তারা। তারপরে আমার কলেজ জীবনে এক অশোক পালিতের সঙ্গে দেখা হয়েছিল এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন, আমাদেরই বাংলা শিক্ষক ছিলেন। তিনি আকাশবাণী কলকাতাতে সঞ্চালনা করতেন। তা আমি ওনাকে বলেছিলাম যে আমি এই ব্যাপারটাতে খুব উৎসাহী, কোথায় শেখা যায় সেরকম যদি কিছু হয়। তখন উনি বললেন, তুমি যদি উৎসাহী হও তাহলে আমি তোমাকে কিছু বইয়ের কথা বলতে পারি, সেগুলো যদি একটু পড়ে নাও। আর সঞ্চালনা ব্যাপারটা অনেকেই এখনো সেরকম গুরুত্ব দিয়ে করেন না। যারা বাংলা শিক্ষক, সাহিত্যের শিক্ষক, ইংরেজি সাহিত্যের শিক্ষক, আবৃত্তি করেন, এরাই সঞ্চালনা করেন। কিন্তু সঞ্চালককে শুধু ওই যোগ্যতায় সঞ্চালনা হয় না, সঞ্চালনার অনেক নিয়ম আছে, সেগুলো শিখতে হয়।
সেগুলো শেখার পরে আপনি তো ছদ্মনামে আকাশবাণীতে সঞ্চালনা করেন, আপনার কণ্ঠস্বর হলেই আমি বুঝতে পারি যে আমাদের মাস্টারমশাই এটা শিখছেন, শেখাচ্ছেন বা বলছেন। আপনার কথা যখন উনি আমাদের চণ্ডীমঙ্গল পড়াতেন, চণ্ডীমঙ্গলের সঙ্গে সঞ্চালনার কোনো মিল নেই, কিন্তু ওনার কণ্ঠস্বরটাই ধরা পড়ে যেত যে আমি আকাশবাণীর একজন। তো ওরা তো ঘোষক বলতো, ঘোষক আর সঞ্চালক কিন্তু এক নয়, সেটা অন্য আলোচনার ব্যাপার। অনেকেই ঘোষককে সঞ্চালক, সব ঘোষক কিন্তু সঞ্চালক নয়, কিন্তু সব সঞ্চালক ঘোষক, এরকম একটা কথা আছে। হ্যাঁ আছে, আমরা জানি। এই কথাগুলো নিয়েই আমি গবেষণা করি, এবং গবেষণা তখন রেজিস্ট্রেশন করার জন্যে বর্ধমান থেকে আরম্ভ করে ইউনিভার্সিটিগুলোর নাম আর বলছি না, কারণ এইগুলোতে আমি অকৃতকার্য হয়েছি। শেষ পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমায় বললেন দুজন মাস্টারমশাই ওদের বাংলা বিভাগে যে আপনি আমাদের কাছে করতে পারেন। সেই দুজনের মধ্যে একজনও আমার চেনা ছিলেন না, কারণ আমি ততদিনে পিএইচডি করে ফেলেছি বাংলা ভাষা ও সাহিত্যে। তা ওনারা বললেন যে আপনি এর পরেও কিছু করতে চান, তাহলে তো এবারে আপনাকে ডক্টরেট, তো দুটো হয়ে গেল আপনার। আমি শিক্ষাবিজ্ঞানেও ডক্টরেট পেয়েছি, কাজেই শিক্ষাবিজ্ঞান এবং বাংলা ভাষা ও সাহিত্য এই দুটো যখন হয়ে গেছে, তাই এরপর আপনাকে করতে গেলে ডিলিট করতে হবে। এবং ডিলিটের আমি দেখুন আমার তিক্ত অভিজ্ঞতা আছে। আমি যে যে বিশ্ববিদ্যালয়ে গেছি সব জায়গা থেকেই ফিরে এসেছি। আবার অনেকে বলেছিলেন যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে নেবেন। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়েও গিয়েছিলাম, তারা অত্যন্ত যত্ন করেছিলেন আমাকে, কিন্তু এই ব্যাপারে তারা আমাকে বললেন যে আমাদের এখানে ওরকম কোনো কোর্স হয় না ডিলিটেড। আমায় ফিরে আসতে হলো ব্যর্থ মনোহরত হয়ে। কিন্তু আমার একটা ছোটোবেলা থেকে ব্যাপার আছে, কারণ আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম, বিজ্ঞান থেকে সাহিত্যে যাব, কারণ আমার মা বলতেন যে যে বাংলা জানে না সে কিছুই জানে না। তা কাজেই আমার বাংলা পড়ার দিকে ঝোঁকটা ছিল, কিন্তু প্রথম দিকে চাকরির জন্য আমাকে বিজ্ঞান পড়তে হয়েছে, এবং বিজ্ঞানটা অনেকখানি পড়েছি। সেকেন্ড হুগলি ব্রিজ প্রজেক্টের ইঞ্জিনিয়ার ছিলাম। কাজেই সঞ্চালনার ক্ষেত্রেও তাই আমার মনে হলো যে এত যখন অকৃতকার্য হচ্ছি, তাহলে শেষ পর্যন্ত একটা কিছু ব্যবস্থা আমার হয়ে যাবে। অর্থাৎ আমার নেগেটিভ থেকেই আমি পজিটিভ আসাটা চিরকাল স্বভাব। কোনো ফেলিওর আমাকে আটকে রাখতে পারে না। তা আমি যাদবপুর ইউনিভার্সিটিতে ওই স্যারেদের সঙ্গে দেখা করলাম, তারা খুব আগ্রহের সঙ্গে আমার বিষয়টা বুঝলেন যে আমি এই সঞ্চালনা নিয়েই কাজ করতে চাই। কাজ করলামও, বই ছাপা হলো। তারপর সেটা জমা দেওয়ার সময় আরেকজন যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর স্বাক্ষর দরকার হতো। তো সেই স্বাক্ষর দিলেন ডক্টর বিমল কুমার মুখোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উনি অধ্যাপক। তা উনি খুব আগ্রহের সঙ্গে বললেন যে তোমার বইটা আমি পড়ব, আমাকে দাও। তা ইতিমধ্যে একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে যে সৌমিত্র বসু, যিনি নাট্যকর্মী হিসেবেই এখন পরিচিত, কিন্তু উনি আমার সেই ছিলেন, পথপ্রদর্শক ছিলেন। তা উনি আমায় বললেন যে আমাকে একটা আপনার বই, উনি আপনিই বলতেন, আমি ওনার ছাত্র ছিলাম, কিন্তু উনি আমাকে আপনি বলতেন। উনি বললেন যে একটা বই দিন। আমার মা এটা শুনে, আমার মা করছেন কি বলে, খুব আগ্রহ প্রকাশ করছেন, আপনি একদিন বা দুদিনের জন্য বইটা দিন, আমার মা পড়ে নেবে। আর আমার মা যদি বলে যে মা খুব শিক্ষিত, আপনার বইটা ডিলিট পাওয়ার মতো হয়েছে, তাহলে আমরা চোখ বুজে সই করে দেবো, কোনো চিন্তাই করব না।
মানে উনি মাকে এত ভালোবাসতেন। এখন পরে দেখা হয়েছে সৌমিত্রবাবুর মা চলে গেছেন পৃথিবী ছেড়ে, কিন্তু ওনাকে এই খবরটা দেওয়া হয়নি যে আমি ডিলিট পেয়েছি, এবং সেটা হয়তো এতে হয়নি, কী বলে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হয়নি। তার কারণ হচ্ছে যে আমার তো রিটায়ারমেন্ট 8-এ, আর 2005-এ আমি জমা দিয়েছি, তাহলে 5 থেকে 8 এই 3 বছরেও আমাকে ডিলিট দেওয়া হয়নি। প্রত্যেক বছরই একজন করে ডিলিট পান, এই হচ্ছে নিয়ম, 1-2জন পান না। আর সেই ডিলিট পেতে গেলে যে সমস্ত জিনিস দরকার আমার একটাও নেই, কারণ আমি আপলিটিক্যাল পারসন, কোনো দল আমাকে চেনে না, আর এই কী বলে, আমি কোনো দলের সদস্যও নই, রাজনৈতিক দলের কথাই বলছি, সদস্যও নই। ফলে হচ্ছে কি, এত বছর হয়ে গেল, 5 থেকে 8 রিটায়ারমেন্ট হয়ে গেল, তাও আমার হলো না। তখন আমি ওনাদের বললাম যে তাহলে এক কাজ করি, তাহলে আমি রবীন্দ্রনাথকে এক্ষেত্রে অনুসরণ করি। রবীন্দ্রনাথ যেমন নোবেল প্রাইজটা যেভাবে পেয়েছিলেন, যে ওনার গীতবিতানটাকে উনি, এই গীতাঞ্জলিটাকে উনি ইংরেজিতে ট্রান্সলেশন করেছেন নিজেই করে, তারপর সেটা সুইডিশ একাডেমির কাছে জমা দিয়েছিলেন। যদিও তাকে 2জন ইংরেজ করেছিলেন, কি বলে, সুপারিশ করেছিলেন বা তার হয়ে বলেছিলেন, আমার ক্ষেত্রে সেরকম কেউ ছিলেন না। তাই এই সময়ে আমাকে দিল্লি থেকে 2টো পুরস্কার দেওয়া হলো, দিল্লির সরকার 2টো দিল্লি। তখন আমি দিল্লি গেলাম, এবং দিল্লিতে গিয়ে আমার সঙ্গে অনেক মন্ত্রী এবং প্রাক্তন মন্ত্রী এদের সঙ্গে যোগাযোগ হলো, এমনকি রাষ্ট্রপতি হয়েছিলেন পরে প্রণব মুখোপাধ্যায়, তাকেও আমি ব্যাপারটা বললাম যে আমি একটা রেকমেন্ডেশনের অভাবে আমি এরকম পাচ্ছি না, তবে একটা কাজ করে ফেলেছি, সেটা হচ্ছে এটার ইংরেজিতে অনুবাদের ব্যবস্থা করে ফেলেছি। এই তো ভালো কথা, আপনি দেখবেন যে ঠিক পেয়ে যাবেন। আমি যে দেখুন, আপনার কাছে যে এসেছি এটা তো আমি একটা প্রমাণ রাখতে চাই, সেই জন্য আজকের তারিখে আপনার সঙ্গে আমি একটা ছবি তুলতে চাই। তা তখন রাত্রি 11টা প্রায় বাজে, উনি বললেন আমাকে একটু খাওয়া দাওয়া করতে দিন। আমি সারাদিন পার্লামেন্টে ছিলাম, সেখানে অনেক পরিশ্রম হয়েছে। আমি বললাম আমরা তো খেয়ে এসেছি, কাজে একটু থাকি। আমি তখন দিল্লি কালীবাড়িতে এসে তখন আস্তানা নিয়েছিলাম, উনি একটু বাদেই এলেন, এসে আমার সঙ্গে ছবি তুললেন এবং বললেন আপনি যতটা পারবেন আমার সঙ্গে গা ঘেঁষে ছবিটা তুলুন। সেই ছবি আমার বাড়িতে আছে, দরজার সামনে সেটা রেখে দিয়েছি। এরকম ইনডাইরেক্টলি আমাকে অনেকে হেল্প করেছেন। তারপরেই কলম্বো থেকে চিঠি এলো যে আপনি কি এখান থেকে এখানে আসবেন, কারণ আপনাকে ডিগ্রি আমরা এতে পাঠিয়ে দিতে পারি পোস্টে, কিন্তু সেটা ভালো হবে না। তখন আমি বললাম হ্যাঁ আমি যেতে পারবো, আমার ওই খাওয়া দাওয়া নিয়ে একটু সমস্যা, আমি লঙ্কা একেবারেই খাই না, কারণ এরকম হাসির কথা তাদের বলে কাটাতে চাইলাম। তখন উনি বললেন যে না না, আপনি এলে আমরা সব হোটেল টোটেল ব্যবস্থা করে দেবো, খাওয়া দাওয়া নিয়ে আপনার চিন্তা নেই, আপনি আসুন, বহু লোকের সঙ্গে আপনার আলাপ হবে এবং সারা পৃথিবী থেকে মানুষ যাবেন। এবং পরে আমি দেখলাম যে ওই লিস্টে সেদিন যারা ছিলেন অন্যান্য পিএইচডি বা আরও অন্যান্য ডিগ্রি যারা সেই কনভোকেশনে যারা পেয়েছিলেন, তাদের মধ্যে 2-4 জনকে পরবর্তীকালে আমি দেখেছি যে আমাদের এখানে পশ্চিমবঙ্গ থেকেও 2-1 জন পেয়েছেন, কিন্তু ডিলিট একমাত্র আমি পেয়েছি, ফলে আমার ছবি একটু বেশি উঠেছিল। আমি একটা ছবি তুলেই চলে এলাম, তার কারণ হচ্ছে যে আমি ওদের সঙ্গে বেশিক্ষণ থাকতে চাইছিলাম না, এই জন্যে যে এই প্রসেসটা কোত্থেকে এসেছে এইসব নিয়ে আমাকে তক্ষুনি আবার ইন্টারভিউ করবে, যেটা আমি একেবারেই চাই না। আর আমার দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমাকে বলতে হবে যে খুবই দুর্ভাগ্যের সঙ্গে ইউনিভার্সিটির পর ইউনিভার্সিটি গেছি আর ফিরে এসেছি, কিন্তু আমি কোনোদিন তাদের নিন্দাও করি না। কিন্তু আমি যেটা করে এসেছি যে কোনো কি বলে অভিজ্ঞতাই ফেলার নয়। প্রথমে আমি বাংলাতে কাজ করব ভেবেছিলাম, বাংলা কবিতায়, তারপরে আমাকে দেয়া হয়েছিল বাংলা নাটক, কারণ আমার নাটক স্পেশাল পেপার,
তারপরে আমাকে দেওয়া হলো উপন্যাস, আমি সেটাতেই পিএইচডি করেছি। অর্থাৎ আমাকে যেটুকু কৃপা করে দেন আমি সেটুকু নিয়েই কাজ করতে রাজি থাকি। এই সঞ্চালনার ব্যাপারটাও তাই। আমার বইটা এখন বাজারে চলছে, তার বাংলা ভার্সান, ইংরেজি ভার্সান সব বেরিয়েছে, এবং আমার ছাত্রছাত্রীরা দাসদিগন্ত সঞ্চালক সমিতিতে সেগুলো পড়াশোনাও করে, এবং আমাকে অনেকে বলেও যে আপনি নতুন কথা যে সমস্ত বলছেন আমরা স্যার বলছি, অনেকে ঠিক মেনে নিতে চাইছে না। আমি যে কোনো একটা গবেষণা সহজে কেউ মানে না, কারণ পৃথিবী চারপাশে ঘোরে, কে কার পাশে ঘোরে এই সব বোঝাতেই অনেক বছর লেগে গেছে। চন্দ্রগ্রহণে এখনো লোকে নানান রকম খাবার ফেলে দেয়, এইসব এখনো মানে, কাজেই এইগুলো যেতে আরো হয়তো আমাদের 100 বছর লাগবে। আপনার মা বাংলা ভাষাকে বেশি জোর দিয়েছিলেন, মানে বাংলা ভাষা মানে মাতৃভাষা। তো এখন যে বর্তমানে ছেলে মেয়েদের সবাই ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, বাংলা মিডিয়াম থেকে তারা মুখ ঘুরিয়ে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছে ছেলে মেয়েদেরকে, এ ব্যাপারে আপনার কি মতামত? আমার মতামত হচ্ছে যে নিজের মাতৃভাষাটাও জানতে হবে, অন্য ভাষাও জানতে হবে। আর ইংরেজি যেহেতু একটা আন্তর্জাতিক ভাষা, ইংরেজি না শিখলে, আমি বিদেশে বিভিন্ন জায়গায় গেছি, অন্তত বোঝা যাবে না, বলি না বলি তারা কি বলছে ইংরেজিটা জানা থাকলে, ইংরেজি আদব কায়দাগুলো জানা থাকলে অনেক দিক থেকে সুবিধা হবে। এবং সবচেয়ে বড় কথা, আমাদের দেশের যে গৌরব, সেই গৌরব কমে যাবে, মানে গৌরব নিয়ে তারা প্রশ্ন তুলবে যে এ তো একেবারেই কিছুই জানে না, দেশে এসেছে। আমাদের ভাষাটা তো একটা আন্তর্জাতিক ভাষা, কাজেই এটা যদি সে না বুঝতে পারে তাহলে সে কিছু বলতেও পারবে না, তার মাতৃভাষাতেও বলতে পারবে না। সেই কারণে বাংলা শেখাটা, মাতৃভাষা শেখাটা খুব জরুরি বলে আমার মনে হয়েছে। আর আমার মা খুব উদার ছিলেন, তিনি আমাদের বাড়িতে সব, আমার ভাইপো, দাদা, এরা সবাই ইংলিশ মিডিয়ামেই পড়েছে, আমি খালি বাংলা মিডিয়ামে পড়েছি, সেটা মায়ের ইচ্ছাতে। আবার এরকমও হয়েছে যে যখন আমার হাতে কড়ি হয়, আমি মাকে বলেছি যে আমি পুরোহিত মহাশয়ের কাছে নেবো না, হাতে কড়ি নেবো না, হাতে কড়ি নেবো আমার মায়ের কাছে। কারণ আমার মা রামায়ণ, মহাভারত, গীতা, চণ্ডী সমস্ত মানে প্রায় মুখস্থ বলতে পারে। প্রথম গুরু আপনার মা। হ্যাঁ, সেই দিক থেকে মায়ের কাছ থেকে আমি হাতে কড়ি নিয়েছি, এবং সেই যে এটা কি বলে ইচ্ছাটা পূরণ করে দিয়েছেন আমার মা। আর পরবর্তীকালে আমি সবাইকেই বলি যে মায়ের কাছে যদি কেউ লেখাপড়া শেখে সে কিন্তু খুবই ভালো শিখবে। আর সেই কারণেই আমি বলি যে ইংলিশ মিডিয়ামে পড়ুক ছেলেমেয়েরা, সে যুগের সঙ্গে তাল তো মেলাতেই হবে, কিন্তু তার মানে এই নয় যে বাংলাকে অবহেলা করতে হবে। এখন তো বাংলাকে একটা স্বীকৃতি দেয়া হয়েছে, আন্তর্জাতিক স্বীকৃতি, এই কিছুদিন আগেই দেখলাম। আর আমার ব্যক্তিগতভাবে আমি বহু জায়গায় বাংলাতেই কথা বলেছি দোভাষী নিয়ে, কারণ আমি ইচ্ছে করে বলিনি, আবার অনেক ভাষা জানি না। যেমন ফ্রান্সে যখন গেছি, ফ্রান্সে আমি ফরাসি ভাষা আমি জানি না, আমি বাংলায় বলেছি, সেটা ফরাসিতে অনুবাদ হয়েছে। আবার রাশিয়ায় যখন গেছি, রাশিয়াতে আমি বাংলায় বলেছি, রাশিয়ান অনুবাদ হয়েছে। এই সব ক্ষেত্রে কিন্তু ইংরেজি কিছু কাজে লেগেছে, কারণ তারা অনেক জিনিস তর্জমা করতে পারে না, তারা আমাকে জিজ্ঞেস করে দিয়েছে। কিন্তু বেশিরভাগ জায়গায় যখন বক্তৃতা দিয়েছি, আমি কিন্তু আমার মাতৃভাষাতেই দিয়েছি, এবং বলেছি আপনারা যদি শিখতে চান তাহলে আপনারা ইন্ডিয়াতে আসুন। ওরা ভারত বলে না, আমাদের নামটা একদম অদ্ভুত ধরনের, আমাদের দেশের নাম তো ভারতবর্ষ, ভারত, ইন্ডিয়া। তা কাজেই এই যে তিনটে নাম আমাদের আছে, তা কাজে এই তিনটের মধ্যে যে কোনো একটা বললে ওরা বুঝতে পারে, এবং ওরা বেশ বুঝতে পারে যে আমাদের যে আমাদের সভ্যতাটা কিন্তু অনেক প্রাচীন, আর ওদের দেশের সভ্যতা কিন্তু অনেক নবীন। তা কাজেই এই যে একটা প্রাচীন দেশ থেকে আমি গেছি, প্রাচীন সভ্যতার দেশ থেকে আমি গেছি, আমার মুখের কথাগুলো ওরা কিন্তু খুব বেদবাক্য বলেই মনে করছিল। কাজেই আমাকে কথা বলতে গেলে অনেকটা সতর্ক হয়েই কথা বলতে হচ্ছিল।
মানে ইংলিশ এবং বাংলা দুটোই ঠিকভাবে বাচ্চাদেরকে জানা উচিত। হ্যাঁ, আমি তাই মনে করি, আমি সেইভাবেই অভ্যস্ত। আর বাংলা আমি নিজে পড়েছি অনেক বছর পরে, মানে তখন আমার চাকরি অনেক বছর হয়ে গেছে, তখন আমি বাংলায় আমার বন্ধু ভাই বোন এদের সঙ্গে বসে বাংলাতে অনার্স করার জন্যে শ্রীরামপুর কলেজে ভর্তি হয়েছি। তারপরে এমএ পড়েছি রাত্রিবেলায় চাকরি করতে করতে, এইরকম ধরনের ব্যাপারগুলো হয়েছে। পিএইচডি তো আরও পরে, তারপরে আবার মনে হলো যে না, ইংলিশটা একটু করে এডুকেশনটা করিনি, এডুকেশনটা আবার ইংলিশ মিডিয়ামে করেছি। এইরকম আমার সব খিচুড়ির মতো হয়ে গেছে আর কি। না না, একেবারেই নয়, সেটা আপনি মনে করছেন। এই ঘরে যে কটা প্রাইজ রাখা আছে সেগুলো একেবারেই সে কথা বলছে না। তো যাই হোক, আচ্ছা এখন যে এই যে ভাষা নিয়ে কথা বলতে গিয়ে আমার যেটা মনে এলো, এখন ভাষা অনেক মডিফাইড করতে গিয়ে ডেঙ্গুকে ডেঙ্গি বলছে, এটা কি বলবেন আপনি? আমি এইসব ব্যাপারে আমি উচ্চারণের কোনো বইয়ের কথা ভাবি, যে যদি একটা উচ্চারণের বই থাকতো তাহলে আমরা প্লেগকে প্লেগু বলতাম, তা সেরকম ডেঙ্গুটা ওরকম ডেঙ্গি হয়ে গেছে। তা কাজেই এগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে যে যেরকম বলে। যেমন একবার একটা ইংরেজি সিনেমা দেখেছিলাম, সেখানে কথাটা ছিল হোয়াট, আর চার্লি চ্যাপলিনের বই, মানে যাকে আমি খুব পছন্দ করি, চ্যাপলিনের অনেক কিছুই আমি পড়ি টড়ি, যে উনি নিজে সবাইকে হাসাতেন কিন্তু নিজের জীবনটা খুব দুঃখময় ছিল। কিন্তু ওই চার্লি চ্যাপলিনের ভাষাতে আমি বলি যে যে তুমি যদি কাউকে হাসাতে পারো, জানবে তুমি একটা বড় কাজ করেছো। আর তুমি যদি গুরুগম্ভীর থাকো তাহলে দেখবে যে অর্ধেক লোক তোমার থেকে অনেক দূরে সরে গেছে। একদমই তাই, ঠিক তাই। অন্যকে হাসাতে পারা। কাজে ইংরেজি উচ্চারণগুলো ও রাশিয়ান ইংলিশ একরকম, আমেরিকান ইংলিশ একরকম, ব্রিটেনের ইংলিশ একরকম, আবার আমাদের এখানে যারা সবাই ইংরেজি শিখছে তাদের ইংরেজি একরকম। হোয়াটকে বাট বলা, হঠাৎ যখন আমি ঠিক করলাম যে কি বললো, ততক্ষণে কিন্তু আরেকটা লাইন এগিয়ে গেছে। আচ্ছা, আপনি তো লেখালেখি করেন, তো মনের কথাই তো লেখার মাধ্যমে মানুষ প্রকাশ করে, কিন্তু আমাদের দেশে তো এই যে কণ্ঠরোধ করা হয়, এ ব্যাপারে আপনি কি বলবেন? না, আমার কণ্ঠরোধ এখনো করা হয়নি, তার কারণ হচ্ছে আমি রূপক ব্যবহার করি বেশি। আমার ব্যাপারটা এখন চলছে, তিলোত্তমার বিচার চাই। তিলোত্তমার তো বিচার নয়, তিলোত্তমা হত্যার বিচার চাই, দোষীদের বিচার চাই। হ্যাঁ, যে যারা অন্যায় করেছে তাদের বিচার চাই। তাই এরকম ভুল বাংলা তো অনেক আছে। ভাসুটাবু ছাগল কচি কলা পাতা খাইয়া বমি করিতেছে। ভাসু ছাগলের তো একটা কমা হবে, এই কমাটা না জানার জন্যই লোকে ভাবে যে ভাসুর ঠাকুরকে তার ভাই বউ গালাগাল দিচ্ছে। এটা তো ঠিক নয়। হ্যাঁ, এর জন্য চর্চা করতে হবে, এর জন্য কোনো একটা প্রতিষ্ঠানে যেতে হবে। আমি সব জানি, আমি সব কিছু পারি, এরকম বলাটা তো ঠিক নয়। আমি তো ভাবি যে যতদিন বাঁচি ততদিন শিখি। আর এই সঞ্চালনা তো একটা চিরকালীন ব্যাপার, লাইফ লং প্রসেস, এবং প্রত্যেক দিন আমরা কিছু না কিছু শিখছি, রোজ একটা করে কিছু না কিছু শিখছি। আচ্ছা, আপনি তো প্রফেসর, মানে অধ্যাপক ছিলেন, তা আপনি যখন ছাত্র ছিলেন সেই সময় আপনার যিনি শিক্ষক বা প্রফেসর ছিলেন, আর আপনি আপনার যখন কর্মজীবনে আপনি যখন অধ্যাপক ছিলেন, আপনার সঙ্গে ছাত্রদের সম্পর্ক এবং আপনি ছাত্র জীবনে আপনার গুরুর সঙ্গে, শিক্ষকের সঙ্গে আপনার সম্পর্ক, দুটোর মধ্যে কি পার্থক্য? দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে, আমার সঙ্গে সব ছাত্রছাত্রীদের এখনো পর্যন্ত, রিটায়ার করেছি তো ধরুন প্রায় 16-17 বছর হয়েছে, তা দেখা হলে আগের মতোই তাদের নাম বলতে পারি। তো সেইটা তারা খুব অবাক হয়ে যায় যে এত বছর বাদেও স্যার আমার নামটা মনে রেখেছেন। পদবি বলতে পারি না, বা কোথায় থাকে, বা তার কটা ছেলে মেয়ে, বা স্বামী কী করে, এত ডিটেলস হয়তো বলতে পারি না,
কিন্তু নামটা মনে আছে, ব্যাচটা মনে থাকে না, সে নিজেই বলে। আর আগেকার কালে কিন্তু মাস্টারমশাইরা যেটা করতেন সেটা হচ্ছে যে খুব সীমাবদ্ধ ক্ষেত্রেই মাস্টারমশাইদের সঙ্গে আমাদের এতটা কাছে যাওয়া, কাছে যেতাম না যে তা নয়, সরস্বতী পুজোর আগের দিন যেতাম বা সরস্বতী পুজোর দিন যেতাম, বিজয়া দশমীর পরে সবাই মিলে খুব প্রণাম টনাম করতাম। আবার আমি যেটা করতাম সেটা হচ্ছে মাস্টারমশাইদের 2-4 জনের বাড়িও চলে যেতাম। তো তারা তখন কিন্তু একদম আলাদা, স্কুলে একরকম থাকতেন আর বা কলেজে একরকম থাকতেন, আর যখন বাড়িতে গেছি, যেমন আমি একজনের নাম বলি, ডক্টর রবীন্দ্র গুপ্ত। রবীন্দ্র গুপ্তকে আমি দেখতাম যে প্রত্যেক দিন ধুতি আর একটাই পাঞ্জাবি তার আছে একই রঙের। বাড়ি গিয়ে দেখলাম যে না, তারা আরও অন্যান্য অনেক জামা কাপড় আছে, কিন্তু তিনি যখন বিশ্ববিদ্যালয়ে আসতেন তখন কিন্তু ওইটাই করতেন। তা আমি প্রশ্নই করলাম যে স্যার আপনি এগুলো কেন পড়েন না, এত ভালো ভালো? তখন উনি বললেন যে যদি আমি ভিড়ে হারিয়ে যাই তোরা কি করে চিনবে। এই যে বিশাল বড় একটা কথা, বিশাল বড় কথা, এই যে একটা রসিকতা, এইরকম সম্পর্কটা মুষ্টিমেয় কয়েকজনের সঙ্গে ছিল, কারণ সবার সঙ্গে নয়। যেমন অজিতবাবু, ডক্টর অজিত কুমার ঘোষ, উনি নাট্য বিশারদ, তা ওনাকে আমি অনেকবার ধারে কাছে গেছি যে স্যার আমি তো হায়েস্ট পেয়েও কিছু করতে পারলাম না, তা আমাকে একটা নাটকের অন্তত চান্স যদি কোথাও দিয়ে দিতে পারেন রবীন্দ্রভারতী বা কিছুতে। তখন উনি বললেন যে আগে নাটক কর, তারপর আমি নিজে পাড়ার কর, তারপরে শহরের কর, এরকম করে 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 তারপর বিশ্ববিদ্যালয় করবি। তাই আমি বললাম যে স্যার ততদিনে তো আমি বুড়ো হয়ে যাবি না। এই যে ক্যাচ করাটা বললেন, এইটা শিখতে হবে। এই ব্যাপারটা যদি না শিখিস তাহলে কিন্তু তুই নাটক করতে পারবি না। আর সত্যি তারপর থেকে আজ পর্যন্ত আমি আর কোনো নাটক করতে পারিনি। তার আগে অনেক জায়গায় করেছি, কিন্তু এখন তো স্মৃতি অতটা থাকে না, আজ এই বড় বড় পার্ট। তখন কেদার রায় করেছি, মঞ্চে অভিনয় করেছেন আপনি, এই পরিচয়টাও আমরা পেলাম, উনি মঞ্চ অভিনেতাও বটে। বার্নপুর স্টেডিয়ামে করেছি, এতে গোলমোহরে করেছি হাওড়ায়, তারপরে বিশ্বরূপা করেছি, তারপরে স্টারে কোনোদিন করিনি। স্টারে আর রংমহলে দেখতে যেতাম, ভানু বন্দ্যোপাধ্যায়, তারপর সাবিত্রী চট্টোপাধ্যায়, এরা সব, জওহর রায়, এদের খুব কাছ থেকে দেখেছি অভিনয়। এরা যে অভিনয় করে, হরিধন চট্টোপাধ্যায়, এদের দেখেছি। আর উত্তম কুমারকে এত কাছ থেকে দেখেছি, আমার মনেই হয়নি যে উত্তম অত বড় মাপের মানুষ। আমাদের এখানে সদ্গপাড়াতে ওনার একজন রিলেটিভ থাকতেন, তার বাড়িতে উনি 8টা সাড়ে 8টা নাগাদ আসতেন। আমরা ঠিক খোঁজ খবর রাখতাম যে কবে উত্তম কুমার আসবেন। তা তো উনি আসতেন, ওনার বাড়িতে লক্ষ্মী পুজো হয়, খুব বড় করে লক্ষ্মী পুজো হয়, তো সেই লক্ষ্মী পুজো নেমন্তন্ন করতে ওই বাড়িতে আসতেন। তা আমি ওইখানে গিয়ে কোনো কথা টথা বলিনি, একটু প্রণাম করেছি একদিন। আর ওই মানুষটাকে খালি দেখবো না প্রণাম করবো এটা ঠিক করতে পারতাম না। তা কাজেই বলে কিছু বলবে তো, তখন আমি আর কি বলবো, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আপনার পথে হলো দেখবো, এটা দেখেছি, বেশ ভালো লেগেছে, কিন্তু এটা আমি বলবার জন্য যাইনি। তো এইরকম ব্যক্তিত্ব সম্পন্ন মাস্টারমশাই এবং অভিনেতা, এরা অনিল চ্যাটার্জিকেও এরকমভাবে দেখেছি। ওখানে গিফট নিয়ে যাওয়া বারণ, তাহলে তো আমি যাবোই, কারণ আমি ওরকম জায়গায় একটা গিফট ছাড়া যাওয়া আমার একটু হেজিটেট করছিলাম। গেলাম, গিয়ে শুনলাম যে তিনি ইনকাম ট্যাক্সের খুব বড় অফিসার, এবং সেই কারণে তিনি কাউকে গিফট দিতে বারণ করেন। তা উনি মহিলা, তা উনি বিয়ের পিঁড়ি ছেড়ে আমার কাছে চলে এলেন, এসে বললেন যে স্যার আপনি এসেছেন, আমি যেন কতদিনের চেনা, কিন্তু আমি ওই নাম ওই প্রথমেই শুনলাম এবং ওনার কথা কিছুই জানতাম না। তা তখন বাইরে যারা রয়েছেন, পাশের যারা রয়েছেন, তারা খুব অবাক হয়ে গেলেন, বললেন যে আপনার কাছে উনি এরকম সেজে এরকম চলে এসেছেন।
তা আমাকে বললেন যে আপনি সব ধরনের মাংস খান তো? আমি বললাম যে সব ধরনের মানে চিকেন হলে ভালো হয়। হ্যাঁ, অন্য আমি খেয়েছি, দেশ বিদেশ তো গেছি, তা খেতে হয় অনেক সময় না জেনেও খেয়ে ফেলেছি। তা কিন্তু এমনি চিকেনটা পছন্দ করি। আর আমার যা বয়স তাতে তখন একটু বয়সটা অনেক অনেক হয়ে গেছে, 60-র ওপর হয়ে গেছে। তখন আমাকে এই রেড মিটটা খাওয়া বারণ আছে। তখন উনি বললেন না না, আমাদের এখানে সব রকম ব্যবস্থা আছে, আপনি কিন্তু খেয়ে যাবেন, আবার আসবেন আমাদের দেশে। মানে এই আতিথেয়তা আমি জীবনে ভুলবো না। আর ওই রকম বিনা নিমন্ত্রণে একটা বাড়িতে হাজির হওয়া, এবং তারপরে যে আপ্যায়নটা আপনি পেলেন, যে ফোনে সেজে সেই পিএইচডি থেকে উঠে এসে উঠে এসে সেকেন্ড করলেন, প্রণাম করতে এরকম করতে যাচ্ছিলেন। তা আমি বললাম যে না না, ওটা করবেন না, আপনার সাহায্য নষ্ট হয়ে যাবে, আর লোকে কি ভাববে। আর লোকে ঠিকই সেইটাই ভেবেছে যে আমি বোধহয় একটা খুব বিরাট পোস্টে কাজ করি, পূর্ব পরিচিত কেউ। এরকম একটা ঘটনা ঘটেছে।